আমি যখন নিটের প্রিপারেশন শুরু করি তখন আমি বায়োলজিতে অনেক কম নাম্বার পেতাম। 130, 140 দিয়ে প্রিপারেশন শুরু করি। কিন্তু আমি যখন প্রিপারেশন শেষ করি মানে যে বছর আমি নিটে চান্স পাই সে বছর আমি টানা মানে আমি যতগুলো মানে যতদিন ধরে বায়োলজির প্রিপারেশনস করেছি আমি সবসময় যে কটা মক টেস্ট দিয়েছি প্রত্যেকটা মক টেস্টে কিন্তু 330 প্লাস স্কোর করেছি। তো কিভাবে সেই স্কোর করলাম তার জন্য আমি নিজের মধ্যে কি কি চেঞ্জ এনেছিলাম, কি ভাবে বায়োলজি পড়া শুরু করলে তোমরাও আমার মতো ওইভাবে বায়োলজি স্কোর করতে পারবে আজকে সেইগুলো শেয়ার করব। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তো উইদাউট এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম দেবলিনা, আ ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট ফ্রম মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আই হোপ তোরা সকলে খুব ভালো আছিস। আজকের মেনলি বায়োলজি নিয়ে তোর সাথে কিছু কথা বলবো, কারণ আমি যখন নিটের প্রিপারেশন শুরু করেছিলাম তখন আমার বায়োলজিতে মার্কস ছিল 130, 140, বাট আলটিমেটলি ওই মার্কসটাকে আমি বাড়িয়ে 330 প্লাস নিয়ে গিয়েছিলাম। এবং যখন 2022 সালে আমি নিটে চান্স পাই তখন আমি চেষ্টা করেছিলাম যে প্রতিদিন একটা করে মক টেস্ট দেওয়ার, যাতে করে সেই নাম্বারটা বেড়ে 345 বা 360-র কাছাকাছি গিয়ে পৌঁছয়। এবং আমার টার্গেটও ছিল বায়োলজিতে 360 আউট অফ 360 স্কোর করার, বাট আলটিমেটলি আমি স্কোর করেছিলাম 330-র মতো। সো ঠিক আছে, 330 বা 330 প্লাস আই গেস, অতদূর যতদূর মনে আছে অনেকদিন আগের কথা। বাট আমি তোদের সাথে আজকে সেই সমস্ত স্ট্র্যাটেজিগুলো শেয়ার করব যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আমাকে ওই নাম্বার থেকে ওই 130, 140 ওই রেঞ্জ থেকে 330 প্লাস বা 300 প্লাস স্কোর করতে হেল্প করেছিল। তো আই গেস আজকের ভিডিওটা তোদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা স্টার্ট করি। একদম প্রথমে যেটা বলবো, এই তো 10 থেকে 15 দিন বাকি, যেভাবে বলবো যা বলবো সবকিছু ফলো কর, তাহলে আই গেস তোরা মানে যে ড্রিম ডেস্টিনেশনটার কথা ভাবছিস সেটাতে তোরা পৌঁছে যাবি। একদম প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, যদি কারোর এখনো মনে হয় যে সিলেবাস শেষ হয়নি বা সিলেবাস কমপ্লিট হয়নি, তাহলে প্রথম যে কাজটা কর সেটা হচ্ছে এনসিইআরটি ওয়ান লাইনার যে ভিডিওগুলো হয়, এনসিইআরটি লাইন বাই লাইন যে ইউটিউবে ভিডিওগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দেখা শুরু কর। আমার অনেক চ্যাপ্টার এরকম ছিল যে চ্যাপ্টারগুলো আমি রেডি করতে পারিনি বা আমি কোনো কারণে করতে পারিনি। সেই চ্যাপ্টারগুলো কিন্তু শেষের দিকে আমি ওই এনসিইআরটি লাইন বাই লাইন যে ইউটিউবে ভিডিওগুলো এভেলেবেল থাকে, অনেক চ্যানেলেই এভেলেবেল করে, অনেক টিচাররাই এভেলেবেল করে, তো সেইগুলো শুরু কর দেখা। এরকম করবার পর যেটা মেন কাজ হবে সেটা হচ্ছে প্রতিদিন একটা করে মক টেস্ট দেওয়া। এখন থেকে অন্তত বায়োলজিতে প্রতিদিন একটা করে মক টেস্ট এই কারণেই আমি দিতে বলছি, কারণ আমাদের নিটে মোটামুটি 6 থেকে 7 রকমের কোশ্চেন আসে, কোশ্চেন টাইপ আসে। যদি মক টেস্ট না দিস তাহলে সেই 7 বা 8 রকমের কোশ্চেনের টাইপ তোরা কোনো মতেই বুঝতে পারবি না। এবার তোরা আমাকে বলতে পারিস যে দিদি কি কোশ্চেন আসে, তো আমি তার জন্য একটা নোট করে নিয়েছি যে কি ধরনের কোশ্চেন আসে। একদম প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এনসিইআরটি লাইন টু লাইন কোশ্চেন। মানে কি, একদম তোরা এনসিইআরটি পড়বি এবং তার লাইন থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো একদম ডিরেক্ট কোশ্চেন, কোনো প্যাচ নেই, কিছু নেই, কোনো রকম ডিস্ট্রাকশনস নেই, কিছু নেই, জাস্ট ডাইরেক্ট এনসিইআরটি লাইন বাই লাইন কোশ্চেন। এটা তো তোরা ইজিলি সলভ করতে পারবি। সেকেন্ড যেটা হচ্ছে অ্যাসারশন রিজন কোশ্চেন। অ্যাসারশন রিজন কোশ্চেন প্রথম দিকে আসতো না, এখন আবার নতুন করে আসা শুরু হয়েছে। 2022 সাল থেকে দেখছি আমরা অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন আসছে। আমরা যখন 2017-তে এইমস এর জন্য প্রিপারেশন নিতাম তখন কিছু ক্ষেত্রে এগুলো আসতো। এটার সলভ করার একটাই সলিউশন, ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন মানে ফার্স্ট যে সেন্টেন্সটা থাকবে অ্যাসারশন এবং রিজন, দুটোর মাঝখানে একটা বিকজ বসিয়ে দেখ। যদি বিকজটাকে জাস্টিফাই করে তাহলে জানবি যে ওটা ঠিক, আর যদি বিকজটাকে জাস্টিফাই না করে তাহলে ওটা ভুল। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়। কিছু ক্ষেত্রে ভুল ইনফরমেশন দেওয়া থাকে, তবে এটা তখনই বুঝতে পারবি যদি প্র্যাকটিসটা হয়। কারণ এই অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেনগুলো প্র্যাকটিস না করে কিন্তু পারা যায় না। যদি এই 15 বা 20 দিন যেটা বাকি আছে সেই 15 দিনে অ্যাটলিস্ট 12টা-13টা যদি বায়োলজি মক টেস্ট দিস, তাহলে আমার মনে হয় কোনো কোশ্চেনের টাইপই তোদের বাইরে থাকবে না। থার্ড টাইপ হচ্ছে একদম মানে সবচেয়ে ট্রিকি টাইপ, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড কোশ্চেনে অ্যাড করা হয় এবং পুরো কোশ্চেনটার প্যাটার্নই চেঞ্জ হয়ে যায়। তো সেই ওয়ার্ডটা কি, ধর নট, মোস্টলি, এক্সেপ্ট, অলমোস্ট, এই যে ওয়ার্ডগুলো অ্যাড করা হয় এটার জন্য পুরো কোশ্চেনের মিনিং পাল্টে যায়। ম্যাক্সিমাম যারা মানে একটু মানে কনসেন্ট্রেশন কম যে সমস্ত স্টুডেন্টদের, সেই সমস্ত স্টুডেন্টগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এইগুলোই ভুল করে আসে পরীক্ষায়। এই ভুলগুলো কিন্তু করে আসলে নিজেদের কিন্তু কোনো মতেই ক্ষমা করা যায় না। তো এই ভুলগুলো কেউ করে আসবি না। কোশ্চেন খুব ভালো করে পড়বি এবং তার জন্য মক টেস্টেও এরকম 8-10টা কোশ্চেন তো তোরা পেয়েই যাবি প্রত্যেকটা পেপারে। তো প্র্যাকটিস কর, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট টাইপ 4 যেটা, সেটা হচ্ছে স্টেটমেন্ট বেস প্রশ্ন। স্টেটমেন্ট বেস প্রশ্ন মানে কি, ধর একটা ইভেন্টস, কি ইভেন্টস হতে পারে, ধর ক্রেব সাইকেল হতে পারে বা ফটোসিনথেসিস হতে পারে, বা ধর কাউন্টার কারেন্ট মেকানিজম হতে পারে, বা ধর স্কেলিটাল মাসেলের যে রিল্যাক্সেশনের মেকানিজম ওটা হতে পারে। এরকম কোনো একটা মেকানিজমের বেসিসে তার যে সিকোয়েন্স অফ ইভেন্টস গুলো হয় সেগুলোকে 1, 2, 3, 4 করে সাজিয়ে দেওয়া হলো এবং তারপরে সেগুলোকে সিকোয়েন্স অফ ইভেন্টস লেখো বলে 4টে অপশন দিয়ে দেওয়া হলো 1, 2, 3, 4 করে। ঠিক আছে, তো এই জিনিসটা সিকোয়েন্স অফ ইভেন্টস তোরা তখনই করতে পারবি যদি তোর রিভিশন ভালো থাকে আর একটু প্র্যাকটিস। কারণ
এই কোশ্চেনগুলো খুব লিমিটেড কোশ্চেন হয়। যত প্র্যাকটিস করবি তত তোরা বেশি সলিউশন মানে সলভ করতে পারবি। নেক্সট আমি যে টাইপটা বলবো সেটা হচ্ছে ম্যাচিং টাইপ। এটা সবচেয়ে ইজি টাইপ। এটা তো মানে ভুল করে আসা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। বাট এই জিনিসটাই আমি নিজে পরীক্ষায় ভুল করে এসেছিলাম এবং আমার মতো আরো অনেকে এই কোশ্চেনটা কিন্তু ভুল করে আসে পরীক্ষায়। কেন? প্রচন্ড খুশিতে, প্রচন্ড আনন্দে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে চলে আসে। ঠান্ডা মাথায় জাস্ট একটা দুটো অপশন ম্যাচ করে দেখবি না, পুরোটা সবকটা ম্যাচ করে দেখবি। একটা দুটো অপশন থেকে তুই হয়তো শিওর হলি যে হ্যাঁ এটাই হবে, কিন্তু হয়তো দেখলি লাস্টের অপশনটা অন্য আছে। তো এইভাবে কিন্তু কোনোভাবেই এই নাম্বারগুলো যেন দিয়ে আসবি না। ম্যাচিং কিছু না, খুব ইজি, না পড়ে গেলেও করতে পারবি, একটা দুটো পড়ে গেলেও করতে পারবি, কিন্তু অ্যাটলিস্ট ঠান্ডা মাথায় করিস, যেন জানা কোশ্চেন মানে আনসার যেন দিয়ে না আসিস নাম্বার ওদের হাতে, এনটি এর হাতে। নেক্সট সেটা হচ্ছে পিআই কিউ। দেখ, পিআই কিউ সবাই বলে ইম্পর্টেন্ট নয়, বাট ভীষণ ইম্পর্টেন্ট বায়োলজির জন্য পিআই কিউ। আমি নিজে করিনি, সেজন্য আমারও 22 সালে একটা বটানি জুলজির কোশ্চেন ভুল গেছিল। তো সেই কারণে আমি কিন্তু অতটা মানে জুলজিতে আমার দুটো কোশ্চেন ভুল গেছিল। একটা হচ্ছে এই তোর পিআইকিউ থেকে, যেটা আমি পিআইকিউ অত ভালো করে প্র্যাকটিস করিনি। আর একটা হচ্ছে তোর ম্যাচিং বেস। ঠিক আছে? এই ভুলগুলো করিস না। আমি বারবার করে এতবার করে বলছি, কারণ আমি এই ভুলগুলো করেছি বলেই কিন্তু এই ভুলগুলোকে তোদের শোধরাতে বলছি। আর পিআইকিউ কিন্তু মাত্র 15টা 16টা করেই পিআইকিউ থাকে একেকটা চ্যাপ্টারে। তো ওই কটা আমি মনে করি করে নেওয়া উচিত বায়োলজির ক্ষেত্রে অ্যাটলিস্ট। নেক্সট আমি যেটা বলব সেটা হচ্ছে এই কটা টাইপেরই কোয়েশ্চেন আসে। তোরা প্রতিদিন একটা করে মক টেস্ট দে এবং এই কটা টাইপ তোদের আরামসে হয়ে যাবে। এবং এই মক টেস্ট দেওয়ার সঙ্গে, সঙ্গে তোরা দেখবি তোদের যে নাম্বারটা ধর 200 পাচ্ছিস বা 300 পাচ্ছিস, ওটা অটোমেটিক্যালি কিন্তু 300 প্লাস, বা যারা 200 পাচ্ছিস তারা 250 প্লাস, এগুলো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আমার আমার মনে হয় হয়ে যাবে। এরপর আছে নেক্সট, আমি কোনোদিন কোয়েশ্চেন পেপার 1 রাউন্ডে কমপ্লিট করতাম না। সবসময় 1 রাউন্ড, 2 রাউন্ড, 3 রাউন্ডে কোয়েশ্চেন পেপার কমপ্লিট করতাম। তাহলে করে কি হয়? একদম ১ম এ এরকম কিছু কোয়েশ্চেন থাকে যেই কোয়েশ্চেনগুলো একবার দেখেই তুই পারবি। একদম ডাইরেক্ট এনসিইআরটি বেসড। আর কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো তোকে একটু ভাবতে হবে, একটু মাথা খাটাতে হবে। এই যে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনগুলো হয়। আর কিছু কোয়েশ্চেন থাকে একদম ধারণার বাইরে। তার জন্য আমি কি করতাম? যখন আমি কোয়েশ্চেন সলভ করতাম তখন আমি কিছু মার্কিংস ইউজ করতাম। ধর একদম ১ম এ ধর যে কোয়েশ্চেনগুলো একদম হয়ে গেছে সেগুলো আমি টিক চিহ্ন দিয়ে দিতাম। যাতে একদম হয়ে গেছে ওটা আমি একদম ওয়েমারে গোল করে দিতে পারবো, অসুবিধা নেই। সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোর যেগুলো একটু মডারেট আটকাবে বা একটু টাইম লাগবে বা একটু ভাবতে টাইম লাগবে, সেটার জন্য আমি মেনলি গোল মানে গোল করে দিতাম কোশ্চেনটার মার্কসের চারিদিকে। আর থার্ড যেটা সেটা হচ্ছে তোর একদম আমার আননোন বা খুব আননোন জায়গা থেকে চলে এসছে বা বইতে নেই বা এনসিইআরটিতে নেই বা আমি পড়িনি, আমি পারবোই না, আমাকে গেস করতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমি হয়তো কোশ্চেন মার্ক বা স্টার মার্কস আমি দিয়ে রাখতাম। তো এই কটাকেই আমি 1 গো, 2 গো, 3 গোতে করতাম। এই মার্কিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু মক টেস্ট না প্র্যাকটিস করলে কোনোভাবে আসবে না। তুই জানবিই না এই জিনিসগুলো। ঠিক আছে? এগুলো আমি তো মক টেস্ট প্র্যাকটিস করতে, করতেই এগুলো মানে অর্জন করেছি। নেক্সট আমি যেটা বলব সেটা হচ্ছে ওয়েমার। দেখ, ওয়েমার অনেকে অনেক রকম ফিল করে। কিন্তু অনেকে আছে এরকম যে আ বটনি আগে ফিল করে, জুলজি আগে ফিল করে। আবার অনেকে আছে গোটা বায়োলজি একসাথে ফিল করে, কোনো সমস্যা নেই। আমি যেমন গোটা বায়োলজি একসাথে ফিল করতাম। যেভাবেই করিস না কেন তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করিস না। আর একটা করে কোয়েশ্চেন করছি, একটা করে গোল করছি, এটাও করিস না। কারণ এতে টাইম ওয়েস্ট হয়। বারবার এদিক, ওদিক, এদিক, ওদিক, এই যে করতে যে টাইমটা ওয়েস্ট হয়, এই টাইমটা এক্সাম হলে ওয়েস্ট করার কোনো মানে নেই। এগুলো কিন্তু বাড়ি থেকেই প্র্যাকটিস করে যাবি, রুম থেকেই প্র্যাকটিস করে যাবি। ঠিক আছে? নেক্সট যেটা বলব সেটা হচ্ছে, দেখ, আ বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটা তুই যত পড়বি তত তোর ভালো হবে। কিন্তু তোর কাছে এখন অত টাইম নেই। তোকে জলদি পড়তে হবে। তোর যেন একটা পুরো রেডি থাকে যে আমি এই দিনে এই চ্যাপ্টার পড়ব। যদি এনসিইআরটি দেখে ভিডিও দেখে পড়িস খুব ভালো। যদি নিজে থেকে পড়িস খুব ভালো। কিন্তু প্রতিদিন একটা করে রাত্রেবেলা ঘুমানোর আগে একটা করে বায়োলজি মক টেস্ট অবশ্যই দে। যাতে এটলিস্ট বায়োলজির নাম্বারটা বাড়ে। কারণ বায়োলজি নাম্বারটাই কিন্তু তোর ওভারঅল নাম্বারটা বাড়াতে হেল্প করবে। বুঝতে পারছিস? আর একদমই কনফিউশন হবি না। একদমই কনফিউশন এ কোনো কোয়েশ্চেন ভুল করে মানে ধর আমি কনফিউজড হয়ে গেছি বা আমি আমি দাগ দিবি না। কারণ নেগেটিভ মার্কের পরীক্ষা। যদি খুব কনফিউজড হয়ে যাস, আনসারে দাগ দেওয়ার দরকারই নেই। ঠিক আছে? যেটা মনে হবে সেটা দাগ দে। যেটা মনে হবে সেটা করে আয়। কোনো জোর জবরদস্তি নেই। আর এই লাস্ট মোমেন্টে একটা জিনিস মাথায় রাখবি, তুই যদি হাল ছেড়ে দিস তাহলে কিন্তু কিছুই করার নেই। তোকে হাল ছাড়লে চলবে না। শেষ দিন অবধি, শেষ মোমেন্ট অবধি তোকে লড়াই করে যেতে হবে। দুবার সুযোগ পাচ্ছিস, রিনিটের সুযোগ পাচ্ছিস। আর বায়োলজির মতো ইজি একটা সাবজেক্ট, আমি জানি আমার জায়গায় বসে এটাকে ইজি বলে দেওয়া খুব সহজ, বাট তোদের জায়গায় বসে এটা অনেক টাফ। কিন্তু তারপরেও আমি বলছি একটু ভালো করে খাট, নিশ্চয়ই পারবি। বায়োলজি টাইপ তো বলে দিলাম, আর কিভাবে পড়তে হবে সেগুলোও বলে দিলাম। তো যদি এইভাবে করিস, আমার মনে হয় না কেউ তোদের কোনোদিন বায়োলজিতে আটকাতে পারবে। এছাড়া যেটা সেটা হচ্ছে একটা এরর কপি বানা। এখন এই মোমেন্টে কোনো নোটস বা কিছু বানানোর দরকার নেই। বাট এরর কপিটা এই জন্য বানানো যাতে তোরা উইক টপিক, স্ট্রং টপিক একটা মক টেস্ট দিলি, সেখান থেকে দেখে বুঝতে পারলি যে কোনটা তোর উইক টপিক, কোনটা তোর স্ট্রং টপিক, কোনটা তোর স্ট্রং চ্যাপ্টার, কোনটা তোর উইক চ্যাপ্টার, কোনটার তোর বেশি রিভিশন দরকার, কোনটাতে তোর কম রিভিশন দরকার, সেগুলোকে এটলিস্ট নোট ডাউন কর। বা কোন টাইপের কোশ্চেন ভুল হচ্ছে, এই যে এতগুলো টাইপ বলে দিলাম, সেই টাইপের মধ্যে কোন টাইপের কোশ্চেন তোর বেশি ভুল হচ্ছে সেইগুলোকে এটলিস্ট নোট ডাউন করা। এটার জন্য একটা ছোট কপি রাখ, জাস্ট নিজের সেলফ হেল্পের জন্য, ওইটা নিজের সেলফের জন্য, সেলফ সুবিধার জন্য।
তো এটাই হচ্ছে মেইন বায়োলজি। এতদিন তোদের পড়ার স্ট্র্যাটেজি বলেছি। এখন পেপার অ্যাটেম্পটিং এর কিছু স্ট্র্যাটেজি বললাম। পেপার কি করে সলভ করতে হয় তার কিছু স্ট্র্যাটেজি বললাম। আই গেস এভাবেই তুই কমপ্লিট বায়োলজিটা রিভিশন করতে পারবি। আর এক্সামের যখন ১ দিন বা ২ দিন বাকি থাকবে তখন গোটা বায়োলজিটা একবার রিভিশন দেওয়ার চেষ্টা করিস। অনেক কিছু মনে পড়বে এক্সাম হলে গিয়ে অনেক কিছু মনে হবে। বইতে দেখেছিলাম এক্সাম হলে চোখের সামনে ভাসবে। তো আমার মনে হয় এইভাবে করলে বায়োলজিটা নিয়ে কোনো সমস্যা হবে না। ফিজিক্স আর কেমিস্ট্রি স্ট্র্যাটেজি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর বায়োলজিটা তোরা বুঝতে পারলি কিনা বা আর কোনো ডাউট আছে কিনা বা আর কোনো নাম্বার না বাড়ার কোনো রিজন খুঁজে পাচ্ছিস কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানা। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে থাক।